বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এমবি স্টুডেন্টদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই বিষয়টির উপরে আমি গতদিন তোমাদের রিস্ক চ্যাপ্টারটি নিয়ে একটি ক্লাস নিয়েছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা রিস্ক চ্যাপ্টারের মেজারিং অফ রিস্ক নিয়ে আলোচনা করছি এবং সেখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশন এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি এবং মেজারিং অফ রিস্কের পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো কোভেরিয়েন্স। কোভেরিয়েন্সটা আমাদের ইম্পর্ট্যান্ট এ কারণেই যে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড গিয়ে ভেরিয়েশন দিয়ে কোনো একটা নির্দিষ্ট সিকিউরিটির রিস্ক নির্ণয় করি, সেটা কিন্তু সার্বিকভাবে পোর্টফোলিওর উপরে নির্ধারণ করা হয় না। কোভেরিয়েন্স নির্ণয় করার জন্য অবশ্যই তোমার গিয়ে কী করতে হয়? কোভেরিয়েন্স ইজ অ্যান অ্যাবসলিউট মেজার অফ ইন্টারঅ্যাক্টিভ রিস্ক বিটুইন টু সিকিউরিটিস। অর্থাৎ একটা সিকিউরিটিজের মেজারমেন্টের জন্য, নির্দিষ্ট একটি সিকিউরিটিজের মেজারমেন্টের জন্য তোমার ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ঝুঁকি পরিমাপ করা হয়, কিন্তু পোর্টফোলিও সিকিউরিটিজের সার্বিক ঝুঁকি এই সমস্ত সিকিউরিটিজগুলোর উপর কী প্রভাব ফেলে এইটা মূল্যায়নের জন্য আমাদেরকে কোভেরিয়েন্স জানতে হবে। আমরা একটু দেখি হোয়াট ইজ কোভেরিয়েন্স। প্রিয় শিক্ষার্থী, দেখো, কোভেরিয়েন্স ইজ অ্যাবসলিউট মেজার অফ ইন্টারঅ্যাক্টিভ রিস্ক বিটুইন টু সিকিউরিটিস। অর্থাৎ কোভেরিয়েন্স হচ্ছে দুটি সিকিউরিটিজের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, ঝুঁকির মিথস্ক্রিয়া, এবং এটা একটা অ্যাবসলিউট মেজার আর পরিমাপক হিসেবে ব্যবহৃত হয় যে পোর্টফোলিও সিকিউরিটিসগুলোর মধ্যে যে সিকিউরিটিসগুলো থাকে তাদের পারস্পরিক মিথস্ক্রিয়াটা কীরকম। অর্থাৎ এই নির্দিষ্ট এক একটি সিকিউরিটিজে যেমন সিঙ্গেল রিস্ক আমরা মেজারমেন্টের জন্য ভেরিয়েন্স আর গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে পরিমাপ করতে পারি, পাশাপাশি এই যে টোটাল পোর্টফোলিও সিকিউরিটিসটার মধ্যে যে সমস্ত সিকিউরিটিসগুলো থাকে এদের ভিতরের ঝুঁকির মিথস্ক্রিয়াটা কি সেটা পরিমাপের পথে একটা অ্যাবসলিউট মেজার গিয়ে কোভেরিয়েন্স। In other words, we can say the covariance is a measure of how returns of two securities move together. অর্থাৎ কোভেরিয়েন্স হচ্ছে এমন একটি পরিমাপক, সেটা কি করে যে হাউ রিটার্নস অফ টু সিকিউরিটিস, অর্থাৎ এক পোর্টফোলিও সিকিউরিটিজের মধ্যে সিকিউরিটিসগুলো থেকে যে রিটার্ন পাওয়া যায় সেগুলোর মধ্যে সম্পর্কটা কীরকম, বা সে তাদের মধ্যে চলকটা কীরকম হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি তিনটা কন্ডিশনে যে ইফ
আমি একটু আগে বলেছিলাম দ্য কোভারেন্স ইজ এ মেজার অফ দ্য রিটার্নস অফ টু সিকিউরিটিস মুভ টুগেদার, অর্থাৎ হচ্ছে কোভারেন্স হচ্ছে এমন একটি পরিমাপক যা হাউ রিটার্নস অফ টু সিকিউরিটিস মুভ টুগেদার, সিকিউরিটিসগুলোর রিটার্নগুলো কীভাবে চলে একসাথে সেটার একটা মেজারমেন্ট প্রসেস হচ্ছে কি কোভারিয়েন্স। এখানে তিনটা শর্ত বলছে, যদি দেখা যায় ইফ দ্য রিটার্ন অফ সিকিউরিটিস মুভ ইন দ্য সেম ডিরেকশন কনসিস্টেন্টলি দ্য কোভারেন্স উড বি পজিটিভ, অর্থাৎ কোনো পোর্টফোলিও সিকিউরিটিজের যদি দেখা গেছে সেখানে দুটো সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটিজের রিটার্নগুলো যদি এমনভাবে চলে যে সেম ডিরেকশন, অর্থাৎ উভয়ই দেখা গিয়েছে যে ঊর্ধ্বমুখী বা উভয় বাড়ছে, তখন কি হয়, তখন কোভারেন্সটা পজিটিভ হয়। আবার যদি দেখা গেছে ইফ দ্য রিটার্ন মুভ অপোজিট ডিরেকশন, অর্থাৎ দুটি সিকিউরিটিজের থেকে যে রিটার্ন আমরা পাবো সেই রিটার্নগুলো যদি দেখা গেছে একটার কারণে একটা বাড়লে আরেকটা কমে বা একটা কমলে আরেকটি বাড়ে, এরকম যদি অপোজিট ডিরেকশনের রিটার্ন আমাদের আসে তখন কিন্তু হচ্ছে কোভারেন্স হয় নেগেটিভ। এই যে আর যদি দেখা যায় ইফ দ্য মুভমেন্টস অফ দ্য রিটার্নস আর ইন্ডিপেন্ডেন্ট দেন কোভারেন্স উড বি ক্লোজ টু জিরো, অর্থাৎ যখন স্বাধীনভাবে দুটি সিকিউরিটিজের মুভমেন্ট চলতে থাকে, তাদের মধ্যে যে ঝুঁকির মিথস্ক্রিয়া একে অপরের কোনো নির্ভরশীলতা থাকে না, তখন কোভারিয়েন্স গোজ টু জিরো। This is covariance, and we can say that it's a statistical measurement, and it's important to evaluate risks, the portfolio securities. এখন আমরা একটু দেখব যে এই কোভেরিয়েন্সের ফর্মুলাগুলো কি, আমরা সেখান থেকে অঙ্কের মধ্যে চলে যাব এবং এটার অ্যাপ্লিকেশনটা দেখব। প্রিভিয়াস ক্লাসটিতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্সের যে অঙ্ক করেছি এবং আজকে যে আমরা কোভেরিয়েন্স করছি, আমরা কিন্তু জানি সেখানেও আমরা পেয়েছিলাম যে প্রবাবিলিটি দেওয়া থাকলে একটি সূত্র হয়, প্রবাবিলিটি দেওয়া না থাকলে একটি সূত্র হয়, পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা সূত্র হয়। এইভাবে আমরা ধাপে ধাপে বিভিন্ন সূত্র প্র্যাকটিস করেছি। ঠিক একইভাবে কোভেরিয়েন্সের ক্ষেত্রেও আমরা এরকম যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এটা।
এভাবে যতগুলো থাকবে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ প্রবাবিলিটির সাথে আর এক্স মাইনাস ই আর এক্স এটা এক্সপেক্টেড রিটার্ন বলা হয়, এবং আর ওয়াই মাইনাস ই আর ওয়াই এটা হচ্ছে গিয়ে সম্ভাব্য রিটার্ন বা প্রবেবল রিটার্ন, এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত রিটার্ন, পি ওয়ান হচ্ছে প্রবেবিলিটি। আমরা এখানে জানি পি ওয়ানটাকে আমরা বলো পি আই সরি ইকুয়াল টু হচ্ছে প্রবেবিলিটি দ্যাট আর এটা হচ্ছে কি প্রবেবল রিটার্ন, আর মনে রাখতে হবে ই দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন আমরা একটা অঙ্কে যাব, তার আগে প্রবাবিলিটি নিলে দেওয়া না থাকলে কোন সূত্রটা হয় আমরা একটু সেই সূত্রটা এখন লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সূত্রটা খেয়াল রাখো। আমরা ম্যাথ করলে প্রবাবিলিটি দিয়ে একটি ম্যাথ সলিউশন করে দেখাবো, এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা আরও হচ্ছে যে প্রবাবিলিটি ছাড়া পোর্টফোলিওতে কি করে আমরা কোভেরিয়েন্স নির্ণয় করতে পারি এই অঙ্কগুলো প্র্যাকটিস করব। সেকেন্ড হচ্ছে যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে না, when probability is not given, তখন যে ফর্মুলাটা হবে তখন কি হবে, আমরা সেই একই এখানে এ বা এক্স বি বা এক্স ওয়াই যেটাই ধরি আমরা ধরতে পারি। এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম যে যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে না তখন হচ্ছে গিয়ে আমাদের কিন্তু পি যেটা ছিল প্রবাবিলিটির ফাংশনটা উঠে যাবে, এখানে হচ্ছে আর এ মাইনাস আর এ বার, এখানে আর তখন এক্সপেক্টেড প্রত্যাশিত রিটার্নটা আসবে না। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে, সুপ্রিয় শিক্ষার্থী সূত্রগুলো তোমরা যদি পাশাপাশি রাখো তাহলে অবশ্যই ডিফারেন্সটা ধরতে পারবে। যখন প্রবাবিলিটি দেওয়া থাকে তখন হচ্ছে গিয়ে আমাদের এক্সপেক্টেড রিটার্নের সাথে আমাদের যে সম্ভাব্য আয়ের থেকে এক্সপেক্টেড রিটার্নটা মাইনাস করতে হয় এবং সেটার সাথে প্রবাবিলিটির মানটা দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ আর এক্স হচ্ছে আমাদের সম্ভাব্য আয়, আর ই আর এক্স হচ্ছে গিয়ে প্রত্যাশিত এক্সপেক্টেড রিটার্ন। এই দুটার মধ্যে মাইনাস করে তার সাথে প্রবাবিলিটি দিয়ে গুণ করলে আমরা প্রবাবিলিটির মান দেওয়া থাকলে সে তখন সূত্রটা ব্যবহার করি। আর যখন প্রবাবিলিটি দেওয়া থাকে না তখন মনে রাখবে যে রিটার্নগুলো যেটা থাকে সেই রিটার্নগুলোই হচ্ছে আর এ, এটা এ ওয়ান দেওয়া হচ্ছে কারণ
একটা সিকিউরিটিজের প্রথম বছর একটা রিটার্ন, দ্বিতীয় বছর একটা রিটার্ন, তৃতীয় বছর একটা রিটার্ন থাকতে পারে। তো সেই রিটার্নগুলোর থেকে রিটার্নের মিন অফ রিটার্ন, অর্থাৎ এ যদি একটা সিকিউরিটিজ হয় তার বিভিন্ন বছরে যে রিটার্নগুলো থাকবে তার গড়, সেটাই হচ্ছে কি মিন অফ এ। তাহলে এই গড় মানে প্রতি বছরের রিটার্ন থেকে রিটার্নের গড় বিয়োগ করে এইভাবে প্রত্যেকটা রিটার্ন তোমার যোগ করে এর বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি যখন থাকবে না তখন তার কোভেরিয়েন্স বের হয়ে আসবে। এবং এটা হচ্ছে গিয়ে এটা একটু মাইনাস এইভাবে, অর্থাৎ এ সিকিউরিটিজের বার প্রথম বছরের রিটার্নের হার থেকে তার বার, আবার বি সিকিউরিটিজের প্রথম বছরের রিটার্ন থেকে তার মিন অফ সিকিউরিটিজের প্রথম বছর যেটা গড় থাকবে সেটা বাদ, এইভাবে এই দুইটা ইনক্লুডিং করে প্রত্যেকটি বছরের এ সিকিউরিটিজের এবং বি সিকিউরিটিজের যত কটা বছর দেওয়া থাকবে সব কটা যোগ করলেই হচ্ছে গিয়ে, এবং তাকে এন দিয়ে ভাগ করলে আমরা কোভেরিয়েন্স অফ এ বি বা যে সিকিউরিটিজ থাকবে সেই নামটা বসাবো, সেটার পেয়ে যাব। আরেকটি কোভেরিয়েন্সের সূত্র হচ্ছে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে কোভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে সিগমা এ সিগমা বি আর এ বি। এই আর এ বি এটাই হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। এখানে আমরা কিন্তু জানি সিগমা এ কে আরেক সাংকেতিক ভাষায় আমরা সিগমা এ বলছি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা কিন্তু ভ্যারিয়েন্স এর আগে করেছি, অর্থাৎ সিগমা স্কোয়ার এ সেটা ভ্যারিয়েন্স, তার স্কোয়ারটা উঠাই দিতে চাইলে আমরা রুট করে দিলেই সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে পরিবর্তন হয়ে যায়। আমার প্রিভিয়াস ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো সেখান থেকে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্সটা ভালো মতো প্র্যাকটিস করলে এর পরবর্তীতে আমরা কোভেরিয়েন্স, তারপর হচ্ছে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট এবং পোর্টফোলিও সিকিউরিটিজের রিস্ক অফ পোর্টফোলিওর ক্ষেত্রে আরও, অর্থাৎ একের অধিক সিকিউরিটিজ হলে কি করতে হয় সেই অঙ্কগুলো যখন করব ধাপে ধাপে ক্লিয়ার হবে। তবে তোমাদেরকে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো মনোযোগ দিয়ে এবং সূত্রগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ মেমোরাইজ করতে হবে। তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই যে কোভেরিয়েন্স বের করার ক্ষেত্রে প্রবাবিলিটি দেওয়া থাকলে কিভাবে কোভেরিয়েন্স আমরা করি। আমরা ফর্মুলাটা দেখলাম, এটা প্রবাবিলিটি ছাড়া আমরা প্রবাবিলিটিটা দিয়ে আগে করব, তাহলে আমাদের কাছে কিন্তু ফর্মুলাটা আরো বেশি ক্লিয়ার হবে। একটি অঙ্কে একটা কন্ডিশন দিয়ে দিল, সেই কন্ডিশনটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য কোভেরিয়েন্স অফ রিটার্নস অফ সিকিউরিটিজ এক্স অ্যান্ড ওয়াই ফ্রম ফলোইং ইনফরমেশন। দিয়ে দিল যে ডোমিন কন্ডিশনে এ সিচুয়েশনের প্রবাবিলিটি ধরা হয়েছে 0.1, বিতে 0.2, সি 0.4, ডি 0.2, ই 0.1।
রিটার্ন অফ এক্স অর্থাৎ এক্স সিকিউরিটিজের রিটার্নের হারটা হচ্ছে -8, পর্যায়ক্রমে -8, 10, 8, 5, 4। আর রিটার্ন ওয়াই এর রিটার্নের সিকিউরিটিজ ওয়াই এর রিটার্নের মানটা হচ্ছে 14, -4, 6, 15, 20। আমাকে এখন কোভেরিয়েন্সটা বের করতে হবে যে সিকিউরিটিজ এক্স অ্যান্ড ওয়াই এর কোভেরিয়েন্স নির্ণয় করতে বলা হলো। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ছকের মধ্যে দিয়ে যদি অঙ্কটা করতে চাই তাহলে আমরা একটু দেখব, ছকটা নির্ণয় করে ফেলবো। এখানে ছকটা আমি দেখাই, আমি আর ছকটা এখানে ঘর করতে হবে আমাদেরকে প্রথমে 7টা ইকোনমিক কন্ডিশন, তারপর হচ্ছে গিয়ে প্রবাবিলিটি 1, খুব বেশি ইয়ে লাগবে না, তারপরে হচ্ছে গিয়ে আর এক্স, আচ্ছা রিটার্নের মানটা যেটা আমাদের পার্সেন্টেজে দিয়েই দিয়েছে, রিটার্ন অফ এক্স এখানে পার্সেন্টেজে আছে, রিটার্ন অফ ওয়াই পার্সেন্টেজে আছে, তারপর হচ্ছে গিয়ে রিটার্ন সম্ভাব্য রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন আর এক্স, দেন হচ্ছে গিয়ে আর ওয়াই অর্থাৎ ওয়াই সিকিউরিটিজ যে সম্ভাব্য রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ। কলাম 7 কোভেরিয়েন্স, অর্থাৎ কলাম 7 ইজ ইকুয়াল টু হবে 2 গুণ 5 গুণ 6, অর্থাৎ আমার এটা ছিল 1 নম্বর কলাম, এটা 2, এটা 3, 4, 5, 6, এটা হচ্ছে 7। আমরা এখন এই কলাম এই ছকটায় মান বসাবো এবং দেখব যে আমাদের কোভেরিয়েন্সটা কি বের হয়ে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে যে সম্ভাব্য আয়টা আছে আর এক্স তো আমাদের পার্সেন্টেজ দেওয়াই আছে, আমরা লিখতে পারি এ, বি, সি, ডি এবং ই। এখানে প্রবাবিলিটি আমরা একটু বসিয়ে যাই ধারাবাহিকভাবে, 0.1, 2, 0.4, 0.2, 0.1, এটা হচ্ছে 0.4। এইভাবে একইভাবে -8, 10, 8, 5, 4, ওয়াইয়ের মানটাও বসানো যায়, 14, 4, 6, 15, 20। কিন্তু আমরা কিন্তু এই মানটা জানি না, অর্থাৎ আমি সম্ভাব্য রিটার্নের মানটা জানি, আর এক্সের জানি, কিন্তু প্রত্যাশিত ই আর এক্স এইটা কিন্তু আমি জানি না। আমরা কিন্তু এক্সপেক্টেড রিটার্ন বের করার ফর্মুলা প্রিভিয়াস ক্লাসে পড়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেদিন ক্লাস যেমন আমি শিখিয়েছি, ভেরিয়েন্স শিখিয়েছি, সেখানে এক্সপেক্টেড রিটার্নটাও বের করা শিখেছি। খুব সোজা, এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলাটাই ছিল হচ্ছে প্রবাবিলিটির সাথে তোমার সম্ভাব্য রিটার্ন গুণ করা, অর্থাৎ পি আই ইন্টু হচ্ছে গিয়ে আর এক্স। এইভাবে তুমি এক্সপেক্টেড রিটার্নটা বের করে ফেলতে পারো। একইভাবে ই আর ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন বের করা থেকে প্রবাবিলিটি গুণ আর ওয়াই। তাহলে আমার এখানে এক্সপেক্টেড রিটার্নটা তোমরা আলাদা করে আমরা বের করে নিব যে এক্সপেক্টেড রিটার্নটা কত। আমি এখন এক্সপেক্টেড রিটার্নটা বের করতে নিলে এখানে আমি বসিয়ে বের করে নিতে পারি। এটা ছকের মধ্যে করা এই কারণে সমস্যা, যেহেতু আমরা একবারে মানটা বসাতে চাচ্ছি, আমরা আরেক জায়গায় এই ই আর এক্স এটা বের করে নিচ্ছি। কিভাবে? এই যে 0.1 গুণ -8, আমি যেহেতু এখন আর এক্সটা বের করছি, শুধুমাত্র আর এক্সটা নিয়ে কাজ করব। আর এক্স আমরা এখন আর এক্স নিয়ে করছি, তাই 0.1 ইন্টু -8 প্লাস আমার পরেরটা কি 0.2 ইন্টু
10, 0.2 into 10 plus 0.4 into 8, 0.4 into 8 plus 0.2 into 5, 0.2 into 5, 0.4, 0.1 into 4. এই সব কয়টা যোগ করলে আমার এক্সপেক্টেড রিটার্ন বের হয়ে আসলো এখানে মাইনাস আছে, 0.4 into minus 0.1 into minus 4 বের হয়ে আসলো 5%। এইটাই হচ্ছে কি আমার ERX এর মান। আমার ক্যালকুলেট করে আগে একটু বের করে নিতে হবে যে আমার প্রত্যাশিত আয়ের হারটা কত। এই 5% থেকে এখন আমার RX এর মানটা কত? আমার RX হচ্ছে কি আছে -8, তাহলে আমার -8 -5 এগুলো সব পার্সেন্টেজে দেওয়া আছে, তাই বাদ দেওয়ার কিছু নেই। এখানে -8 -5 একবারে যদি আমরা করে ফেলি, একবারে বসিয়ে দিব, হচ্ছে গিয়ে কত হয়, সমান সমান -13। অর্থাৎ -8 এর সাথে আমার ERX এর মান 5, তাহলে -5 হবে, বসে যাবে। একইভাবে 10 -5 +5। এভাবে ধারাবাহিকভাবে আমরা যদি বসিয়ে যাই তাহলে কিন্তু আমার মান চলে আসতেছে -13, 5, তারপর হচ্ছে গিয়ে 3, দেন হচ্ছে 0, 9। ঠিক আমি বিয়োগগুলো দেখালাম না, খুব ইজি। তোমার আরেকটা আমি যখন এক্সট্রা করতেছি, তারপর 8 - 5 3, 5 - 5 0, -4 - 5 -9 -9। এখন আমি RY ERY তে চলে যাই। যেইভাবে ERX বের করেছো ঠিক একই সিস্টেমে আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ Y এর বের করব, সিকিউরিটিজ Y। ঠিক সেম আমার যে Y এর মানগুলো দেওয়া আছে পার্সেন্টেজে, এই যে এখানে এই যে 14 এর সাথে প্রবাবিলিটি 0.1 গুণ, অর্থাৎ 0.1 গুণ 14 প্লাস 0.2 গুণ -4, 0.2 গুণ -4 প্লাস হচ্ছে গিয়ে 0.4 গুণ 6, 0.4 গুণ 6 প্লাস 0.2 গুণ 15, 0.2 গুণ 15 প্লাস 0.1 গুণ 20, 0.1 ইন্টু 20। এইগুলো সব করলে এর মানটা বের হয়ে আসছে হচ্ছে গিয়ে 0.8%। তাহলে আমি একইভাবে RO এর মানটা বের করতে পারি। আমার RO এর মান হচ্ছে 14 মাইনাস আমার এক্সপেক্টেড RO এর মানটা কি বের হয়ে আসলো 8%। তার মানে 14 - 8 আমার এখানে কত চলে আসছে, তাহলে এখানকার মানটা চলে আসবে হচ্ছে 6। একইভাবে আমার RO এর পরের মানটা কত, RO এর পরের মান -4, আমার এক্সপেক্টেড RO এর মান হচ্ছে 8, মানে হচ্ছে -12। তারপরের মানটা হচ্ছে RO এর 6 মাইনাস আমার হচ্ছে গিয়ে 8 -2, 6 12 -12 -2, দেন হচ্ছে 7, দেন হচ্ছে গিয়ে 12। একইভাবে বের হয়ে আসবে। এখানে আমি জানি এখানে আমার RO এর মান 15, 15 - 8 হয়ে গেল 7। তারপর এটা হচ্ছে RO এর মান 20 - 8 12। এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে কোভেরিয়েন্স বের করব। 7 নম্বর কলাম আমি জানি কি লিখেছি, 2 × 5 × 6, অর্থাৎ 2 নম্বর কলাম গুণ 5 নম্বর কলাম গুণ 6 নম্বর কলাম। এটাই আমার সূত্রে ছিল। আমার সূত্রটা কিন্তু লেখা ছিল প্রবাবিলিটি ইনটু P1 বা PI, আমরা যেটাই লিখি PI ইনটু RX মাইনাস ERX, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট ইনটু RY মাইনাস ERY গুণ। এখন আমার সমস্ত এই যে প্রবাবিলিটির সাথে আমি P1 এই RX মাইনাস ERX 13 এবং RY মাইনাস ERY 6, অর্থাৎ প্রথমেরটা হচ্ছে 0.1 গুণ -13 গুণ 6 করলে প্রথম বছরে এর ইকোনমিক কন্ডিশনের কোভেরিয়েন্সটা বের হয়ে আসবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি 0.1 ইন্টু 0.1 ইন্টু -13 ইন্টু 6 হয়ে গেল আমাদের
মান মাইনাস 7.8 ইজ ইকুয়াল টু মাইনাস 7.8। ঠিক এইভাবে আমি যদি সবগুলো করি আমার মান চলে আসবে হচ্ছে গিয়ে মাইনাস 12 মাইনাস 12.0, দেন হচ্ছে গিয়ে মাইনাস 2.400 মাইনাস 10.8। এই সবগুলোকে ভেরিয়েন্স যোগ করলেই আমার টোটাল ভেরিয়েন্সটা পাওয়া যাবে মাইনাস 33.0। অর্থাৎ ভেরিয়েন্সগুলো যখন আমি সব এভাবে করব, প্রবাবিলিটির সাথে গুণ দিব, এই যে আমার প্রবাবিলিটি এই কলামটা 2 নাম্বার কলাম, তারপর হচ্ছে কি আমার এই যে 5 নাম্বার কলাম এবং এই যে 6 নাম্বার কলাম, এই তিনটা গুণ করলেই হচ্ছে কি আমার কোভেরিয়েন্সের মানটা পেয়ে যাব। এবং প্রত্যেকটা কন্ডিশনে আমি কোভেরিয়েন্সগুলো বের করে নিয়ে সবগুলো কোভেরিয়েন্স যোগ করলে আসবে মাইনাস 33.0। তাহলে দেখা গেল যে এই যে বিভিন্ন ইকোনমিক কন্ডিশনে দুটো সিকিউরিটিস ছিল এক্স অ্যান্ড ওয়াই, তাদের কোভেরিয়েন্সের মানটা আসছে মাইনাস। অর্থাৎ এই দুটি সিকিউরিটিসের কোভেরিয়েন্স হচ্ছে কি সেম ডিরেকশনে চলেনি। যদি সেম ডিরেকশনে চলতো তাহলে তাদের কোভেরিয়েন্সের মান আসতো পজিটিভ, অর্থাৎ একটি বাড়লে আরেকটিও বেড়েছে। এরকম কন্ডিশন ছিল না, দেখা গিয়েছে তাদের হয়তো বিপরীতমুখী ঝুঁকির মিথস্ক্রিয়াটার সম্পর্কটা ছিল বিপরীতমুখী, অর্থাৎ কোনো একটা বাড়লে আরেকটি কমেছে, কোনো একটা কমলে আরেকটি বেড়েছে। এই সম্পর্কটার কারণেই তাদের মধ্যেকার কোভেরিয়েন্সের মান নেগেটিভ আসলো, যেটা আমরা সত্যতে দেখেছিলাম। এই হলো গিয়ে কোভেরিয়েন্স বের করার ফর্মুলা সমাধান একটি, সেটা হচ্ছে যখন প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটিতে দেওয়া থাকবে। দেন আমরা নেক্সট ক্লাসে প্রবাবিলিটি ছাড়া কোভেরিয়েন্স কিভাবে বের হয় এবং কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট দিয়ে কিভাবে বের হয় একটি ম্যাথ সলিউশনের মধ্যে চর্চা করব। আজকে এ পর্যন্তই থাকুক। এই অঙ্কগুলো আমাদেরকে প্র্যাকটিসের উপরে থাকতে হবে, তাহলে আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবো। সকলের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।